আজকের এই দ্বিতীয় পর্বে আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো পুষ্টি বিষয়ক প্রশ্ন উত্তর। আপনাদের বলে রাখি যে আপনাদের পুষ্টি নিয়ে যে প্রশ্নগুলো থাকতে পারে বা পুষ্টি সংক্রান্ত বিষয়ে যেগুলো প্রশ্ন থাকতে পারে পরীক্ষায়, সেইগুলো প্রশ্ন তুলে ধরা হয়েছে এখানে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রয়োজনে আপনার খাতার মধ্যে লিখে রাখুন, আর বারবার এই প্রশ্নের উত্তরগুলো পড়ুন, তাহলে দেখবেন যে ঠিক আপনাদের মনে থেকে যাবে। তো এই দ্বিতীয় পর্বের মধ্যে আবার 20টি প্রশ্ন নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে প্রতিটা বিষয় ভালো করে বুঝতে পারবেন। তো প্রথমে যে প্রশ্নটা রাখা হয়েছে, যে 21 নম্বর প্রশ্ন, কি আইসিডিএস এর সম্পূর্ণ নাম কি? তো আইসিডিএস এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। নেক্সট যেটা হচ্ছে গিয়ে আইসিডিএস শব্দটির অর্থ কী? এখানে দেখুন যে আইসিডিএস এর শব্দের অর্থ জিজ্ঞাসা করতে, আইসিডিএস ফুল ফর্মটা প্রথমে জানতে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এর যে অর্থ সেটা হচ্ছে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। তারপর নেক্সট 23 নম্বর যে প্রশ্নটা আছে, অঙ্গনওয়াড়ি কর্মীর প্রধান কাজগুলি কী কী? তো দেখুন, আপনাদের বলেছি আগের ভিডিওতে 1 থেকে 20 পর্যন্ত প্রশ্ন আলোচনা করা হয়েছিল। আজকে 21 থেকে 40 পর্যন্ত প্রশ্নগুলো যেগুলো আলোচনা করব, আপনারা মন দিয়ে ভালো করে শুনুন। তো কী আছে প্রশ্নটা? অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রধান কাজ কি কি? তো এই কাজগুলো সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। তো যে কাজটা কি, অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন ধরনের এরা পরিষেবামূলক কাজ করে থাকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু কাজ হলো, সেগুলো হচ্ছে কি গর্ভবতী মহিলা, প্রসূতি মা, শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টি ব্যবস্থা করা, টিকা দেওয়া, স্বাস্থ্য পরীক্ষা করা, এই সমস্ত কাজ হচ্ছে গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রধান কাজ। সেগুলো হয়তো আপনারা দেখে থাকেন, হয়তো আপনাদের নিজের গ্রামে বা নিজের শহরাঞ্চলে দেখে থাকেন এই সমস্ত বিষয়গুলো। তো যাই হোক, ওইগুলো লিখতে হবে আপনাদেরকে। নেক্সট হচ্ছে কি এটি সুষম খাদ্য, খাদ্যের নাম লেখো। তো সুষম খাদ্যের নাম হচ্ছে গিয়ে দুধ। সুষম খাদ্য বলতে কি, যে সমস্ত খাদ্য উপাদানের মধ্যে খাদ্যের 6টা গুণগত উপাদানেই বর্তমান থাকবে, সেটাই হচ্ছে সুষম খাদ্য। তো সুষম খাদ্য উদাহরণ হচ্ছে গিয়ে দুধ। যদি পরীক্ষায় অপশান দুধ না থাকে, ডিম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিমটা আসবে প্রথম প্রাধান্য, অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি হবে দুধ, তারপরে সেকেন্ডে হচ্ছে গিয়ে ডিম। তো যাই হোক, তো পরীক্ষায় যদি যেভাবে অপশান থাকবে সেই হিসাবে আপনারা অ্যান্সারটা করবেন পরীক্ষায়। নেক্সট 25 নম্বর প্রশ্ন কী আছে, কয়েকটি কার্বোহাইড্রেট খাদ্যের উদাহরণ দাও। কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেট খাদ্য কী? যেমন ভাত, আলু, কচু, এ সমস্ত হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। নেক্সট যেটা হচ্ছে গিয়ে কয়েকটি প্রোটিন জাতীয় খাদ্যের উৎসের নাম লেখো। সেই প্রোটিন জাতীয় খাদ্য কি? মাছ, মাংস, ডিম ইত্যাদি হচ্ছে কি প্রোটিন জাতীয় খাদ্য। তারপর নেক্সট হচ্ছে কি, দেখুন 27 নম্বর প্রশ্ন কী আছে, কয়েকটি ফ্যাট জাতীয় খাদ্যের উৎসের নাম। ফ্যাট জাতীয় খাদ্য যার মধ্যে ফ্যাট বা চর্বি পাওয়া যায়, যেমন চর্বি, তারপর হচ্ছে উদ্ভিজ্জ তেল, বাদাম, এই সমস্ত হচ্ছে গিয়ে কী হলো, ফ্যাট জাতীয় খাদ্যের একটা উৎস। নেক্সট যেটা প্রশ্ন আছে কি, একজন শিশুর স্বাস্থ্যহীন প্রধান কারণগুলি কি কি হতে পারে তুমি বলে মনে করো? একজন শিশুর, বুঝুন প্রশ্নটা, একজন শিশুর স্বাস্থ্যহীন প্রধান কারণগুলি কি কি হতে পারে বলে তুমি মনে করো? কী কী স্বাস্থ্যহীনতার কারণগুলো কী কী? পুষ্টির অভাব, পেটের অসুখ, এ সমস্ত হচ্ছে স্বাস্থ্যহীনহীনের প্রধান কারণ। তাছাড়া আরও বিভিন্ন কারণ হতে পারে, তো এখানে দুটাই কারণ তুলে ধরা হয়েছে। এরপর নেক্সট যেটা 29 নম্বর প্রশ্ন আছে, রক্তে লোহিত রক্তকণিকার অভাবে কোন রোগ হয়? তো দেহের লোহিত রক্তকণিকার যদি অভাব দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কী হয়? রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। আর এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে অ্যানিমিয়া বা রক্তাল্পতার কারণটা কি? সেটা হচ্ছে দেহের মধ্যে লোহিত রক্তকণিকার অভাব, অর্থাৎ দেহের রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার অভাবের ফলে কী হয়? অ্যানিমিয়া রোগটা হয়ে থাকে। নেক্সট 30 নম্বর যে প্রশ্নটা আছে, 1 থেকে 3 বছরের শিশুর তাপন মূল্যের প্রয়োজন কত? এখানে জিজ্ঞাসা করা হয়েছে কী পরিমাণ তাপন মূল্যের প্রয়োজন, সেটা হচ্ছে 1200 ক্যালোরি তাপশক্তির প্রয়োজন। এ প্রসঙ্গে আপনাদের মনে রাখতে হবে যে একজন প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন সেটা কত? 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। ওকে, নেক্সট 31 নম্বর প্রশ্ন কী আছে, শরীরে জলের অভাব ঘটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় ডিহাইড্রেশন বলা হয়। শরীরে জলের অভাব ঘটাকে কী বলা হয়? সেটা হচ্ছে ডিহাইড্রেশন। অথবা এইভাবে থাকতে পারে প্রশ্নটা, ডিহাইড্রেশনের কারণটা কি? তো দেহের মধ্যে জলের অভাব, সেটা হচ্ছে ডিহাইড্রেশন। নেক্সট 32 নম্বর কোশ্চেন কী আছে, ORS এর সম্পূর্ণ নাম কি? তো ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল ডিহাইড্রেশন সলিউশন, ওরাল ডিহাইড্রেশন, এখানে সম্পূর্ণ, এখানে ডি হবে না,
আর হবে একটু ঠিক করে নেবেন আপনারা, ওরাল রিহাইড্রেশন সলিউশন। নেক্সট কী আছে 33 নম্বর প্রশ্ন, জলের মাধ্যমে কোন রোগ বাহিত হয়? অর্থাৎ জলের মাধ্যমে যে সমস্ত রোগ ছড়ায় বা বাহিত হয় সেটা হচ্ছে আমাশয়, ডায়রিয়া, এই সমস্ত রোগ জলের মাধ্যমে কিন্তু বাহিত হয়। নেক্সট, ডিমের কুসুমে কোন ভিটামিন পাওয়া যায়? সেটা হচ্ছে ভিটামিন এ। তো ভিটামিন এটা ডিমের কুসুমের মধ্যে পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়। এ প্রসঙ্গে মনে রাখতে হবে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, অবশ্যই মনে রাখতে হবে রেটিনল। তারপর হচ্ছে গিয়ে না, ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? সেটা হচ্ছে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এগুলো আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে। নেক্সট, ভিটামিন এর অভাবজনিত আরও কয়েকটা রোগের নাম যেন হচ্ছে স্প্রিনোডার্মা, এগুলো রোগ হয়ে থাকে। তাছাড়া কিডনির মধ্যে যে বা কিডনি বা বৃক্কের মধ্যে যে পাথর জমে বা তৈরি হয় সেগুলো কিন্তু ভিটামিন এর অভাবে হয়ে থাকে। তো এগুলো আপনাদেরকে এ প্রসঙ্গে মনে রাখতে হবে। নেক্সট কী আছে যে প্রোটিনের অভাবে কোন রোগ, অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্য দীর্ঘদিন শরীরের মধ্যে না গেলে বা না গ্রহণ করা হলে বা না খেলে সেক্ষেত্রে ম্যারাসমাস রোগ হয়। তাছাড়া আরেকটা রোগ হয় যার নাম হচ্ছে কোয়াসিওকোর রোগ হয়। তো প্রোটিনের অভাবে দুটো রোগ, একটা হচ্ছে ম্যারাসমাস, একটা হচ্ছে গিয়ে কোয়াসিওকোর রোগ হয়, দুটো রোগ হয়। নেক্সট, একজন সুস্থ সবল, একজন সুস্থ সবল ব্যক্তির দৈনিক কী পরিমাণ শক্তির প্রয়োজন? এটা নিয়ে একটু আগে আলোচনা করে দিলাম যে 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। নেক্সট, কোন ভিটামিন রক্ততঞ্জনে সাহায্য করে? সেটা হচ্ছে ভিটামিন কে। এই ভিটামিন কে রক্ততঞ্জনে সাহায্য করে থাকে। নেক্সট, একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির হৃদস্পন্দনের হার কত? সেটা হচ্ছে মিনিটে 72 বার। সেক্ষেত্রে আপ ডাউন হতে পারে কারো 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 ক্ষেত্রে। তো সুস্থ এখানে যেহেতু বলেছে, তো আপনাদেরকে উত্তরটা 72 বারেই কিন্তু লিখতে হবে। নেক্সট 39 নম্বর প্রশ্ন কী আছে, মানুষের দেহের দীর্ঘতম অস্থির নাম কি? সেটা হচ্ছে ফিমার। মানুষের দেহের দীর্ঘতম অস্থির ফিমার, সেটা হচ্ছে পায়ের উরুর মধ্যে অবস্থিত। উরুর মধ্যে যে দীর্ঘতম অস্থি সেটা হচ্ছে গিয়ে ফিমার, অর্থাৎ মানুষের পায়ের মধ্যে অবস্থিত। আর সেটা দীর্ঘতম অস্থিটার নাম কি? ফিমার। নেক্সট 40 নম্বর যে প্রশ্ন আছে, মানুষের দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? সেটা হচ্ছে স্টেপিস। অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে। তো এই মানুষের ক্ষুদ্রতম অস্থির নাম হচ্ছে কি? স্টেপিস। তো এই স্টেপিস অস্থিটা মানুষের কানের মধ্যে অবস্থিত, অর্থাৎ কানের মধ্যে তিনটা অস্থি দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস, তিনটা অস্থি, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি মেলিয়াস, আর বলছি মেলিয়াস, ইনকাস, স্টেপিস। তো এই তিনটা কানের মধ্যে যে তিনটা অস্থি আছে, তিনটা অস্থির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম অস্থির নাম হচ্ছে গিয়ে স্টেপিস। তাই এই স্টেপিসটা হচ্ছে দেহের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে কি স্টেপিস। এটুকু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। কেন এই প্রসঙ্গে প্রশ্ন থাকতে পারে যে স্টেপিস অস্থি কোথায় পাওয়া যায়? তাহলে অন্তঃকর্ণে বা কর্ণের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম অস্থির নাম কি? স্টেপিস। তো যাই হোক, বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় মানে এখান থেকে করতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওর কিছু প্রশ্ন উত্তর। এরপরের ভিডিওতে আবার আপনাদের সামনে প্রশ্নগুলো নিয়ে আসবো। ততক্ষণের মধ্যে এই প্রশ্নগুলো আপনারা দেখুন, ভালো করে বারবার রিপিট করে ভিডিওটা দেখুন, তাহলে দেখবেন যে এই প্রতিটা প্রশ্নের উত্তর আপনাদের মনে থাকবে। তাহলে এখানে ভিডিও শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।